হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা শুনছো আজকের গল্প দগ্ধ বাসর, আর আজকের পর্ব হলো 7। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। ঘর ভর্তি এতগুলো লোকের মাঝে বাবাকে এমনভাবে অপমানিত হতে দেখে বড্ড কষ্ট হলো। বিশেষত এই মানুষগুলো একজনও বাবার অচেনা নয়, বরং প্রত্যেকেই ওনার বন্ধুস্থানীয় ও শুভাকাঙ্ক্ষী বলে এতদিন নিজেদের জাহির করে এসেছে। যে জয়েশ মাথুর বাবাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিতেন, আজ তাকেই এক সম্পূর্ণ ভিন্ন রূপে দেখলাম। বন্ধুর এহেন বিপদে তার পাশে দাঁড়াবার পরিবর্তে তিনি শুনলাম বলছেন, দেখো সেন, ব্যবসাটা ধরে রাখতে গেলে আকাশের দেওয়া প্রস্তাব তোমাকে মানতেই হবে। ইউ লিটারালি হ্যাভ নো আদার চয়েস। ইতিমধ্যেই সাংবাদিকদের মধ্যে যে চাপা গুঞ্জনটা শুরু হয়েছিল সেটা তীব্র আকার নিয়ে জোরালো হয়ে ওঠে। শহরের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া হাউসের সাংবাদিক নবীন ত্যাগী হঠাৎ মাইক্রোফোন হাতে উঠে দাঁড়িয়ে সরাসরি বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেয়। মিস্টার রঞ্জিত সেন, বিজনেস ইন্ডাস্ট্রির একজন মাননীয় ব্যক্তিত্ব হয়েও কি করে নিজের কোম্পানির এমন ভরাডুবি সামলাতে পারলেন না? একটু বলবেন, কি করে আপনার মতো একজন দিগ্গজের চোখের সামনে থেকে কোম্পানির 90% শেয়ার অন্য কোম্পানির হাতে চলে গেল? যদি একটু বলেন। মানসিকভাবে বিধ্বস্ত একজন মানুষের মুখের ওপরে এমন প্রশ্ন ছুড়ে দিতে হয়তো নবীন ত্যাগীর মতো মানুষেরাই পারে। ওর এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই বাবাকে বিহ্বল করে দিয়েছিল ক্ষণিকের জন্য। কিন্তু যে মানুষটার নাম রঞ্জিত সেন, তাকে হয়তো এত সহজে হারিয়ে দেওয়া যায় না। তাই ত্যাগীর প্রশ্নের উত্তরে বাবা হালকা হেসে উত্তর দিল, ব্যবসা জিনিসটাই এমন যে এতে চোখ বন্ধ করে কাউকে ভরসা করা যায় না। আমি এটাই ভুল করেছিলাম, নিজের চারপাশের মানুষগুলোকে প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করে ফেলেছিলাম। আর তারা যে আপদে সাপের থেকেও বেশি বিষধর জীব ছিল তা বুঝতেও পারিনি। আজ তাদের ছোবলে আমি জর্জরিত, তবে এই বিষ দাঁত আমি ভাঙবই, আর নিজেকেও সুস্থ করে তুলব খুব শীঘ্রই। নিজের সমস্ত চিন্তা আর মানসিক অশান্তিকে আয়ত্ত রেখেও যে বাবা এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতে পারল, তা দেখে সত্যিই ভীষণ আনন্দ লাগলো। সেই সাথে এমন একজন মানুষের সন্তানের পরিচয়ে বড় হতে পেরে গর্ব অনুভব করলাম। কিন্তু আমার এই আনন্দটুকু দীর্ঘস্থায়ী হলো না, কারণ সদা উৎসুক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বাবারই সোজাসুজিভাবে বলা সাবলীল উত্তরে সন্তুষ্ট ছিল না। তাদের মধ্যে কৌতূহলের সীমা নেই যেন সেন এন্টারপ্রাইজের ভবিষ্যৎ নিয়ে। তাই দেখলাম এবারে আরও একজন সাংবাদিকের আইডি গলায় ঝোলানো মেয়ে উঠে দাঁড়িয়ে বাবাকে ফের প্রশ্ন করল, আচ্ছা মিস্টার সেন, এ কথা কি সত্যি যে আপনার তিল তিল করে গড়ে তোলা সেন এন্টারপ্রাইজ এবার থেকে শর্মা হাউসের প্রপার্টি হতে চলেছে? এই মুহূর্তে
ঘরে যদি একটা গ্রেনেড ফাটতো তবুও এতটা অবাক হতাম না যতটা এই প্রশ্ন শুনে হলাম। কি যাতা বলে চলেছে উন্মাদের মতো এরা। আমাদের কোম্পানি কেন অন্য কারোর প্রপার্টি হতে যাবে? এই কোম্পানি আমার বাবার। বাবা নিজের হাতে নিজের সন্তানের মতোই একে তৈরি করেছে, তবে কি করে অন্য কেউ এর মালিক হতে পারে? ইচ্ছে করলো ছুটে গিয়ে স্টেজে উঠে চিৎকার করে নিজের মনের কথা জানিয়ে দেই, বলে দেই, এসব তামাশা বন্ধ করো তোমরা। প্রেস কনফারেন্সের নামে একজন মাত্র মানুষকে এভাবে অযাচিত প্রশ্ন মানে জর্জরিত করে তোলার নোংরা খেলা থামাতে। কিন্তু পারি না নিজের সম্ভ্রমের গণ্ডি টপকে এক বিন্দু কিছু বলতে। মনের ইচ্ছে মনেই চেপে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকি। নিঃশব্দে দাঁড়িয়ে বাবার অসহায়তা দেখতে থাকি। মেয়েটার প্রশ্নের জবাব দিতে গিয়ে বাবার মুখে যে গ্লানি, রাগ আর সীমাহীন কষ্টের প্রভাবে রক্তিম হয়ে উঠেছে তা আমি এতটা দূরে দাঁড়িয়েও ভালো মতোই অনুভব করতে পারলাম। বাবা শুধু বলল, সেটা সময় লাগবে। এরপর আরো 2-1 প্রশ্ন করতে চাইলে বাবা হাত তুলে ইশারায় তাদের থামিয়ে দিল। দেখলাম এতেও ওদের মধ্যে আলোচনার আরো জোরালোতম হয়ে উঠল। একজন তো ভিড়ের মধ্যে বলেও ফেলল, লজ্জায় আর কথা জগাচ্ছে না দেখছি সেনবাবুর মুখে। এতটা অপমানও যে কোনোদিন আমার বাবার মতো মানুষকে হতে হবে তা স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে আজ যা কিছু একের পর এক ঘটে চলেছে তা সবটাই আমার কল্পনার ঊর্ধ্বে। আমার মনে হচ্ছে যেন আমি দুঃস্বপ্নের অন্ধকারে ডুবে আছি। এখনই হয়তো ঘুম ভাঙবে আর আমি জেগে উঠব এই অন্ধকারের গহ্বর থেকে। কিন্তু মানুষ যা ভাবে তা যদি সবসময় সত্যি হতো তবে কষ্ট বলে কোনো কিছুর অস্তিত্ব আর পৃথিবীতে থাকতো না। এক্সকিউজ মি, হ্যালো। আমি যখন নিজের মনের হাবিজাবি চিন্তায় মগ্ন ঠিক তখনই খুব কাছ থেকে সেই সকালে রক্ত জমিয়ে দেওয়া শীতল পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। এই কণ্ঠ আমি আজকের পর থেকে 1000 চেষ্টা করলেও ভুলতে পারবো না। এই কণ্ঠ আমার সর্বনাশের, এই কণ্ঠ আমার জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্যের বিনাশের বাহক আকাশ শর্মার। লোকটা যে কখন আমার এতটা কাছে চলে এসেছে তা খেয়াল করিনি। ওর ডাকে সম্বিত ফিরে পেতেই দেখলাম আমার দিকেই তাকিয়ে আছে সেই সকালের মতো অদ্ভুত সম্মোহিনী দৃষ্টিতে। 2 চোখ দিয়ে যেন আমার ভেতরের সত্তাটুকু পর্যন্ত জারিপ করে নিতে চায় সেই অগ্রাসী দৃষ্টি। থতমত খেয়ে বললাম, আমাকে বলছেন? লোকটা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পেছন থেকে বাবা ভীষণ রকম গম্ভীর গলায় বলে উঠল, তুই এখানে কি করছিস? ওপরে যা এক্ষুনি। বাবার কথায় চমকে উঠি আমি। এমন রূঢ় ভাষায় বাবা কোনোদিন আমার সাথে কথা বলেননি। ঠিক কি বলছে বুঝতে না পেরে ওনার মুখের দিকে তাকিয়েছিলাম মনে হয় কয়েক পল। তারপরে যেটা হলো
তা সেটা আমার সাথে কখনো হয়নি এর আগে। আমার অমন স্থাণুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বাবা এগিয়ে এসে আমার ডান হাত চেপে ধরে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল, একবার একটা কথা বললে কি কানে ঢোকে না? যত বড় হচ্ছ তত তোমার বেয়াদবি বেড়ে যাচ্ছে মেহুল, নিজেকে সংযত করো। বলেই এরকম ঠেলে তুলে দিল সিঁড়ির ওপরে। আমি আর একটু হলে মুখ থুবড়ে পড়ে যেতাম। খালি কাঠের রেলিংটা ধরে নেওয়ায় বেঁচে যাই। হঠাৎ করে কি যে হয়ে গেল বুঝতে পারলাম না। বাবা এমন ব্যবহার করলো আমার সাথে, কিন্তু আমি তো কিছুই করিনি। ওই লোকটাই তো আমায় কি যেন ডেকে বলতে যাচ্ছিল। এতে আমার অপরাধ কোথায়? এতটা কষ্ট সত্যি এই 22 বছরের ছোট্ট জীবনটায় কখনো পাইনি, যতটা আজ পেলাম। চোখ ফেটে জল চলে এলো। ছোট বাচ্চার মতো ডুগরে কেঁদে উঠতে গিয়েও শেষটায় সামলে নিলাম নিজেকে। দু হাতে গাল বেয়ে নেমে আসা জলের অবিরল ধারাগুলোকে মুছবার বৃথা চেষ্টা করতে করতেই যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। প্রেস আর মিডিয়ার লোকেরা আর বাবার কোম্পানির বোর্ড মেম্বারদের কয়েকজন চলে গেছে এতক্ষণে। তাই গোটা হলঘরটাতে হাতে গোনা 7-8 জন মোট লোক ছিল। তাদের সকলের সামনে বাবা যে এমন আচরণ করতে পারলো আমার সাথে, তা আমি ভাবতেও পারি না। উত্তর খোঁজার মতো মানসিক পরিস্থিতি তখন ছিল না আমার। তাই নীরবে দোতলায় নিজের ঘরের দিকে পা বাড়িয়েছিলাম। কিন্তু ঘরে ঢুকবার আগেই নিচ থেকে বাবার চাপা গলায় বলা কিছু কথা ভেসে এলো, আমার মেয়ের থেকে দূরে থেকো আকাশ। ওর সাথে তোমার কোনো শত্রুতা নেই, ওকে এসবের মাঝে টেনো না।